মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে বর্তমান উন্নয়নের অগ্রযাত্রায় 2041 সালে বাংলাদেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ ও জ্ঞান নির্ভর দেশ। উন্নয়নের এ অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর স্বপ্ন লালিত বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক তথা সামগ্রিক মুক্তির নির্দেশনা ও বঙ্গবন্ধুর এ ভাষণ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ও আপনার সাথে একাত্ম হয়ে সে লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। শ্রদ্ধেয় সুধী, পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সানুগ্রহ উপস্থিতির জন্য। স্বাস্থ্যবিধি মেনে এ মহতী অনুষ্ঠান সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে এবং উপস্থিত ও ভার্চুয়ালি সংযুক্ত সম্মানিত সুধীজনকে ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীমণ্ডলী, এখন মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীকে। Ladies and gentlemen, now I request Dr. Kamal Abdul Nasir Chaudhary, Chief Coordinator of the National Implementation Committee for the celebration of the birth centenary of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, to present his keynote paper. মাননীয় সভাপতি, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় মন্ত্রীবৃন্দ এবং সুধীজন, শুভ বিকেল। ঐতিহাসিক 7ই মার্চের সুবর্ণ জয়ন্তীতে আমার প্রবন্ধের শুরুতে আমি বিনম্র শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করছি বাঙালির মুক্তির মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের সকল শহীদকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিত মা বোনকে। 7ই মার্চ ব্যক্তিগতভাবে আমার জীবনের শ্রেষ্ঠ ঐতিহাসিক স্মৃতি। সেদিনের উত্তাল রেসকোর্স ময়দানে উপস্থিত থেকে আমি স্কুল পড়ুয়া বালক বাঙালি জাতি রাষ্ট্রের জন্ম মুহূর্তের অসাধারণ ঐক্য ও উত্তাপ প্রত্যক্ষ করেছি। আমিও সেদিনের লক্ষ লক্ষ জনতার অংশ। আজ ভাবতে শিহরিত হই, আবেগে উদ্দীপ্ত হই। আমি ফিরে যাই 1971 সালের সেই দিনে। মনে হয় এখনো আমি হেঁটে আসছি আদমজি নগর থেকে ড্যামরা হয়ে হাজার হাজার মানুষের সঙ্গে মাইল মাইল পথ হেঁটে। 7ই মার্চ বাঙালির ইতিহাসের মহাকাব্য। মাত্র 19 মিনিটের সে ভাষণ কি তেজদীপ্ত, কি ক্ষিপ্র। বাঙালির হাজার বছরের ইতিহাস উঠে এসেছে বঞ্চনা ও শোষণের কথা, বাংলার মানুষের আত্মত্যাগের কথা। 7ই মার্চ বঙ্গবন্ধু যখন ভাষণস্থলে এসে পৌঁছলেন তখন বিকেল। এসে বজ্রকণ্ঠে তিনি শুরু করলেন, ভাইয়েরা আমার বলে। সঙ্গে সঙ্গে বদলে গেল বাংলার আকাশের রং। জোয়ারে স্ফীত হলো বঙ্গোপসাগর। বাংলার ধুলি ও কাদামাটিতে আদিগন্ত সবুজে রচিত হলো আরাধ্য সেই মহাকাব্য। বঙ্গবন্ধু দীপ্ত কণ্ঠে তার সেই বিখ্যাত তর্জনী, যা আজ মহাকালের তর্জনী, উঁচিয়ে বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে মার্চ হয়ে গেল আমাদের জন্ম মাস, মার্চ হয়ে গেল মুক্তি ও স্বাধীনতার মাস। অল্প সময়ে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নিয়ে আলোচনা সম্ভব নয়। যতদিন যাবে এই ভাষণের তাৎপর্য, মহিমা পৃথিবীব্যাপী আরো উদ্ভাসিত হবে। একজন লেখক লিখেছেন, বাঙালির শ্রেষ্ঠ কাব্য গীতাঞ্জলি নয়, বাঙালির শ্রেষ্ঠ কাব্য বলাকা নয়, সোনার তরী নয়। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। সহস্রাধিক
বছরের পরাধীন জীবনের অস্তিত্বের প্রতি এই উচ্চারণের মাধ্যমে সরাসরি অস্বীকৃতি জানিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। 7ই মার্চের ভাষণ বাঙালির জাতীয় মুক্তি আন্দোলনের ইতিহাসে চূড়ান্ত মাগবদলের ঘটনা। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ স্বাধীনতার ভাষণ এটি। বিশ্ববাসী প্রত্যক্ষ করল কিভাবে একটি বজ্রকণ্ঠ একটি তর্জনী এক সূত্রে গেঁথে ফেলেছে ইতিহাসের বাঙালিকে। বঙ্গবন্ধু জাতিকে প্রস্তুত হতে বললেন, স্বাধীনতার ডাক দিলেন। ভবিষ্যৎ বক্তার মতো তিনি বললেন, আমি যদি হুকুম দেবার না পারি। এটি কোনো লিখিত ভাষণ ছিল না, স্বতঃস্ফূর্ত লোক ভাষায় অবিস্মরণীয় এক ভাষণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাইয়েরা আমার নামে এক প্রবন্ধে লিখেছেন, আমি উদ্ধৃতি দিচ্ছি, বিশ্বের বিখ্যাত যত ভাষণ বিশ্ব নেতারা দিয়েছেন সবই ছিল লিখিত, পূর্ব প্রস্তুতকৃত ভাষণ। আর 7ই মার্চের ভাষণটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত উপস্থিত বক্তৃতা। এই ভাষণ ছিল একজন নেতার দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতা ও আগামী দিনের কর্ম পরিকল্পনা, একটা যুদ্ধের প্রস্তুতি, যে যুদ্ধ এনে দিয়েছে বিজয়। বিজয়ের রূপরেখা ছিল এই বক্তৃতায়, যা 7 কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছিল, ছিল ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা। উদ্ধৃতি শেষ। মাননীয় প্রধানমন্ত্রী এই লেখাটি পশ্চিমবঙ্গের সাপ্তাহিক দেশ পত্রিকায় 2019 সালে প্রকাশিত হয়েছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির স্মরণিকা কোটি মানুষের কণ্ঠস্বর এটি প্রকাশিত হয়েছে। 2013 সালে একটি গ্রন্থ বেরিয়েছে, সে গ্রন্থের নাম উই শ্যাল ফাইট অন দি বিচেস, দি স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি। বইটি জ্যাকব এফ ফিল্ডের লেখা। এই গ্রন্থে খ্রিস্টপূর্ব 431 শব্দ থেকে এথেন্সের নেতা পেরিক্লিসের ভাষণ থেকে শুরু করে বিখ্যাত 41টি যুদ্ধ অবস্থার ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণও আছে। আপনারা জানেন যে 5ই এপ্রিল 1971 বিখ্যাত নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসাবে আখ্যা দিয়েছিল। কেউ কেউ বঙ্গবন্ধুর এই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের সঙ্গে তুলনা করেন। এই গেটিসবার্গ অ্যাড্রেস ছিল মাত্র 3 মিনিটের ভাষণ আমেরিকার গৃহযুদ্ধে। ঐতিহাসিক 7ই মার্চ 2021 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি অনুষ্ঠানে। যার ফলে আন্দোলন, সংগ্রাম এবং অসহযোগ আন্দোলন এবং একটি অসহযোগ আন্দোলনের পথ ধরে একটা সশস্ত্র বিপ্লবের দিকে তিনি এই জাতিকে নিয়ে গিয়েছিলেন। আমার তো মনে হয় যে এটা এমন একটা ঐতিহাসিক বিষয়, পৃথিবীতে আর কোনো নেতা এভাবে তার জীবনে সাফল্য অর্জন করেছে এই দৃষ্টান্ত খুব কমই আমরা দেখাতে পারি। তার কারণ হচ্ছে এই ভাষণটা তিনি যখন দিতে যান, আমি এই কথা বহুবার বলেছি, আবারও বলছি, যে ভাষণ কিন্তু কোনো লিখিত ভাষণ না। তিনি তার জীবনের সমস্ত সংগ্রামের যে অভিজ্ঞতা এবং তার যে বাঙালি জাতিকে নিয়ে লক্ষ্য, সেই লক্ষ্য স্থির করেই কিন্তু তিনি এই ভাষণটা দিয়েছিলেন। আর এই পরামর্শটা আমার মাই দিয়েছিলেন। কারণ আমাদের অনেকেরই তো থাকে যে একটা এরকম একটা ভাষণ দিতে যাচ্ছেন, কি বলবেন, কি কথা বলবেন, এ ব্যাপারে অনেকের অনেক পরামর্শ। এবং বিশেষ করে আমি ছাত্র সংগ্রামের সাথে বা আন্দোলনের সাথে সবসময় জড়িত ছিলাম বলেই অনেক কিছু আমার জানা আছে। তখন আমাদের ছাত্র নেতাদের অনেকে, বিশেষ করে আমার নাম বলতে আপত্তি নেই, যেমন সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক সহ, সেখানে তোফায়েল সাহেব সহ আরও অনেকে ছাত্র নেতারাও 32 নম্বরে এসেছে। সিরাজুল আলম খান খুব বারবার চাপ দিচ্ছিল যে আজকেই স্বাধীনতাটা ঘোষণা দিতেই হবে, বা তার আগের দিন সন্ধ্যায়ও তারা এসে একই কথা বলে যায়। আর আমাদের অনেক বুদ্ধিজীবীরা অনেক লিখিত পয়েন্ট দিয়ে যান, কেউ পরামর্শ দিয়ে যান কী করে বলতে হবে, কী বলতে হবে, অনেক কিছু বলে গেছেন। কাগজে কাগজে আমাদের মানে ঘর ভরা অবস্থা। সিরাজুল আলম খান যখন এই কথাগুলি বলে, বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু একদিকে আব্দুর রাজ্জাক আর একদিকে সিরাজুল আলম খান, এখানে শেখ ফজলুল হক মনি সকলেই ছিল। তো শুধু সিরাজুল আলম খানকে বঙ্গবন্ধু বলেছিলেন একটি কথা বারবার আমার কানে এখনও বাজে, বলেছিলেন, সিরাজ, লিডার শুড লিড দ্য ল্যাড, ল্যাড শুড নট লিড দ্য লিডার।
কী করতে হবে আমি জানি, তোমরা তোমাদের কাজ করো, যাও। ঠিক শির গোড়ায় এ কথাটা বলে তিনি ঘরে ফিরে আসেন। প্রতিটি ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে একটা পরিমিতি বোধ কিন্তু থাকতে হয়। 7ই মার্চে ভাষণ যখন দিতে যাবেন, তখন আমার মায়ের একটাই পরামর্শ ছিল, সারাটা জীবন সংগ্রাম করেছো তুমি, তোমার মনে যে কথা আছে তুমি ঠিক সেই কথাটাই বলবে, কারো কথা শোনার তোমার প্রয়োজন নাই। এই ভাষণটা তিনি যখন দেন, আপনারা দেখে দেন চশমাটা টেবিলের উপরে রাখা, তিনি বলে যাচ্ছেন তার মনের কথাগুলি। এবং এই ভাষণের ভিতরে আপনি 3টা স্তর পাবেন। একটা ঐতিহাসিক পটভূমি আছে, যে বাঙালির বঞ্চনার ইতিহাস, অত্যাচার নির্যাতনের ইতিহাস, তখনকার বর্তমান অবস্থাটা, কিভাবে সেই পাকিস্তানি সামরিক যন্ত্ররা গুলি করে মানুষকে হত্যা করছে, কিভাবে মানুষ ভোট দিয়েছে তাদের সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করছে, সেই বঞ্চনার ইতিহাস, সে তখনকার নির্যাতনের ইতিহাস তিনি বলছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভাষণের মধ্য দিয়ে তিনি একটা যুদ্ধের প্রস্তুতি নেবার সকল নির্দেশনা দিয়ে গেছেন। কারণ একটা গেরিলা যুদ্ধ হবে, সেই গেরিলা যুদ্ধ হতে হলে কী কী করতে হবে, সংগ্রাম পরিষদ গড়ে তোলা থেকে শুরু করে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে বলেছেন। এবং তিনি এও জানতেন যে মুহূর্তে তিনি স্বাধীনতার ঘোষণাটা বাস্তবে অফিসিয়ালভাবে দেবেন, সেই মুহূর্তে হয়তো তিনি বেঁচে নাও থাকতে পারেন। সেই জন্য তার এই ঐতিহাসিক ভাষণের ভিতরেই কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে গেলেন। তিনি বলে গেলেন, যেবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবং এই ভাষণে কিন্তু দুইবার তিনি এই কথাটা বলেছেন, এবং শেষের বারে সব থেকে জোর দিয়ে বলেছেন। অর্থাৎ এটা যে স্বাধীনতার সংগ্রাম বা এই যুদ্ধটা যে স্বাধীনতার যুদ্ধ হবে, সেই কথাটাই কিন্তু তিনি স্পষ্ট বলে গেছেন। কাজে এটা একদিক থেকে বলতে গেলে 7ই মার্চই তো প্রকৃত স্বাধীনতার ঘোষণা। এবং এই ঘোষণার পর থেকে একটা, অর্থাৎ পূর্ববঙ্গ কিভাবে চলবে, সকল দিক নির্দেশনা দিয়েছেন। এবং সবথেকে ঐতিহাসিক ব্যাপার হলো, সে সময় কিন্তু ওই 32 নম্বরের বাইরে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে নির্দেশনা দিতেন, সেই নির্দেশনাই দেশ চলত। সেই অফিস আদালত থেকে শুরু করে এমনকি ট্রেজারি চালানো বন্ধ, সব কিছু বন্ধ, সম্পূর্ণ নিয়ন্ত্রণ তখন ওই 32 নম্বরে। এমনকি ইয়াহিয়া খান যখন এসছে এই পূর্ববঙ্গে, বাংলাদেশে, কোনো বাঙালি বাবুর্চিখানায় কাজ করতে চায়নি। বাধ্য হয়ে তখন প্রেসিডেন্ট হাউস থেকে ফোন এসেছিল, যেন 32 নম্বর থেকে একটু বলে দেওয়া হয় যে রান্নাঘরে যেন বাবুর্চিরা একটু কাজ করে। তেমনই একটা অবস্থা তখন। আমি জানি না পৃথিবীতে আর কোথাও এ ধরনের অসহযোগ আন্দোলন হয় কিনা, কিন্তু এই ভাষণের মধ্য দিয়ে যা যা নির্দেশনা তিনি দিয়েছেন, ঠিক সেই নির্দেশনা এদেশের মানুষ অক্ষরে অক্ষরে পালন করেছে। যুদ্ধের সময় রণক্ষেত্রে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো, যেহেতু জনগণের ম্যান্ডেটটা তিনি পেয়েছেন, তিনি জনগণের নেতা, এবং তার কথাই এদেশের মানুষ মেনে নিচ্ছে। সেদিক থেকে এ বাঙালি তখন তার অধিকার পেয়েছে, তার স্বাধীনতার অধিকার, স্বশাসনের অধিকার, কিন্তু সেই অধিকার থেকে পাকিস্তানি জান্তারা বঞ্চিত রেখেছে। তো সেই জায়গাটায় পাকিস্তানিরা বসে থাকেনি, তার যে কোনো সময় আক্রমণ করতে পারে এবং আক্রমণ তারা করবে, এ প্রস্তুতি তারা নিয়েছে। আর তার মোকাবেলা করবার জন্য বাঙালিকেও যুদ্ধ করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে কে আক্রমণকারী হবে
আর কে আক্রান্ত হবে, এটাও কিন্তু রণক্ষেত্রে একটা বিশাল জিনিস, যেটা আন্তর্জাতিক সমর্থনের ব্যাপারে। এই ক্ষেত্রটাও যদি একটু বিবেচনা করেন, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে রণকৌশল, তিনি নিজের জীবনটা ঝুঁকিতে ফেলে বাংলাদেশের মানুষ যেন স্বাধীনতা পায়, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু তিনি এই রণকৌশল হাতে নিয়েছিলেন। যে মুহূর্তে পাকিস্তানি শাসকরা নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ল, সেই মুহূর্তে কিন্তু তিনি তার এই স্বাধীনতার ঘোষণাটা প্রচার করা শুরু করালেন। এবং যেহেতু বাঙালিরা পাকিস্তানি দ্বারা আক্রান্ত হয়েছে, সেহেতু পরবর্তী আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আন্তর্জাতিক সমর্থন পেতে আমাদের কোনো বেগ পেতে হয়নি। কারণ তাদের গণহত্যা চালানো, নির্যাতন চালানো, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন গ্রেপ্তার করলো এর পরপরই, গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে দেশদ্রোহী মামলা দিয়ে তাকে শাস্তি পর্যন্ত দেওয়া হলো, তখনও বিশ্ব জনমত তার পক্ষে। এবং আমরা আমাদের বন্ধু প্রতিম দেশের সহযোগিতায় আমরা মুক্তিযুদ্ধে এবং আন্তর্জাতিক সহযোগিতায় আমরা কিন্তু বিজয় অর্জন করলাম। এবং এই ভাষণেও তিনি সে কথা বলে গেছেন যে আমি যদি হুকুম দেবার নাও পারি, অর্থাৎ একটি জাতির জন্য তিনি শুধু রণকৌশলী দিয়ে যাননি, তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি বলতেন যে যা কিছু হোক, দেশ স্বাধীন হবেই। শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা হিসেবে না, যুদ্ধের রণকৌশলেও তার এই বক্তৃতা যে কত কার্যকর এবং তার প্রতিটি পদক্ষেপ যে কত বাস্তবমুখী, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। লাখো শহীদ জীবন দিয়েছে, মা বোনেরা নির্যাতিত হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতির পিতার নির্দেশে যে নেতৃবৃন্দ যুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছেন, সেই নেতাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট বাঙালির জীবনে একটা কালো অধ্যায় হিসেবে এসেছে। কারণ যারা পরাজিত হয়েছিল তারা বসেছিল না, তার সর্বক্ষণ ষড়যন্ত্রে ব্যস্তই ছিল। তাই যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ সম্পূর্ণভাবে গড়ে তুলে অর্থনৈতিক মুক্তির পথে জাতির পিতা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় 15 আগস্টের ঘটনা ঘটল, যেখানে পাকিস্তানি শাসকরা তাকে বারবার হত্যার চেষ্টা করেছে। ফাঁসির আদেশ দেওয়া সত্ত্বেও ফাঁসি দিতে পারেনি। আর যে বাঙালির জন্য তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, যে বাঙালির জন্য সারা জীবনের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়েছিলেন, দিনের পর দিন কারাগারে অন্তরালে নির্যাতন ভোগ করেছেন, যে বাঙালিকে আত্মপরিচয়ের সুযোগ দিয়ে গেছেন, একটা রাষ্ট্র দিয়ে গেছেন, একটা জাতি হিসেবে স্বীকৃতি দিয়ে গেছেন, কি দুর্ভাগ্য যে তাদের হাতেই জীবন দিতে হলো। শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই না, গোটা পরিবার, আমরা 2 বোন বেঁচে ছিলাম, বিদেশে ছিলাম বলে। 75-এর পরে এই ভাষণটা নিষিদ্ধ ছিল। এ ভাষণ বাজানো যাবে না, দেয়া যাবে না, অলিখিত একটা নিষেধাজ্ঞা জারি ছিল। ইতিহাসকে এত সহজে মুছে ফেলা যায় না, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না, আর বাঙালিকে দাবায় রাখা যায় না। এটা তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন তার 7ই মার্চের ভাষণে। তাই দাবায় রাখতে পারে নাই। আজকে সত্য উদ্ভাসিত হয়েছে। আজকে এই ভাষণ বিশ্ব স্বীকৃতি যেমন পেয়েছে, তেমনি জাতিসংঘের প্রতিটি ভাষায় এই ভাষণটা অনুবাদ করা হয়েছে, প্রতিটি ভাষায় এটা অনুবাদ করে প্রচার করা হচ্ছে। ইউনিসেফ সেই পদক্ষেপটা নিয়েছে। আমাদের প্যারিসের যিনি রাষ্ট্রদূত, তিনি আমাদেরকে এটা জানিয়েছেন। যে ভাষণ তার নিজের সৃষ্টি, বঙ্গবন্ধু শেখ মুজিবের নিজের সৃষ্টি, বাংলাদেশে একদিন নিষিদ্ধ হয়ে গিয়েছিল, আজকে জাতিসংঘে সেটা স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের প্রতিটি
ভাষায় এই ভাষণটা অনুবাদ করা হয়েছে। বিশ্ব স্বীকৃতি পেয়েছে। সারা বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ ভাষাগুলি, যে ভাষাগুলি মুক্তিকামী মানুষকে উদ্বুদ্ধ করেছে, সেই ভাষাগুলির মধ্যে, সেই ভাষণগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে এই 7ই মার্চের ভাষণ। আর বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এই কারণে, 81 সাল থেকে 80 সাল থেকেই যে সংগ্রাম, তারই সাফল্য আজ 50 বছর পূর্তিতে আমরা দেখে যেতে পারলাম যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ আজ বিশ্ব স্বীকৃতি পেয়েছে এবং বাংলাদেশের মানুষও আজকে এটা শুনতে পারছে, জানতে পারছে, চর্চা করতে পারছে, জানার আগ্রহ বাড়ছে, এর অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করার চেষ্টা করছে। এখানেই তো সবথেকে বড় সাফল্য যে আজকে বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ইনশাল্লাহ জাতির পিতার আকাঙ্ক্ষা আমরা পূর্ণ করব। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। সে মুক্তির পথে অনেক দূর আমরা এগিয়ে গেছি। ইনশাল্লাহ আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ